শুভ সকাল, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার কথা সবার কাছে পৌঁছাচ্ছে? জি স্যার, আসতে শোনা যাচ্ছে একটু। দেখো তো স্লাইডটা তোমাদের সবার কাছে আসছে কিনা। তোমরা স্লাইড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, দেখো লাস্ট ক্লাসে আমরা সিবাসের বিভিন্ন ব্রিডিং সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম। সিবাসের তিনটা ব্রিডিং মেথড আছে, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ফার্টিলাইজেশন, ইনডিউসড ব্রিডিং আর এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশন। আজকে আমরা ইন ডিটেলস ইনডিউসড ব্রিডিংটা সম্পর্কে একটু জানবো। সিবাসের ইনডিউসড ব্রিডিংটা বলতে কি বোঝো তোমরা বলো তো? বলো যে কোনো একজন, হোয়াট ইজ হরমোন প্রয়োগের মাধ্যমে আর্টিফিশিয়াল যে ব্রিডিংটা করানো হয়। ইনডিউসিং এজেন্ট ইনজেক্ট করে তারপর মাছকে ব্রিড করানো হয়, দ্যাট ইজ ইনডিউসড ব্রিডিং। সিবাসের ইনডিউসড ব্রিডিং এর জন্য বিভিন্ন রকম হরমোন ব্যবহার করা হয়, যেমন এলএইচআরএস, লুটিনাইজিং হরমোন রিলিজিং হরমোন, পিউবেরোজেন, ওভাপ্রিন, তারপরে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, আর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড অফ কার্পস। তো তোমাদের মোটামুটি এক দুইটা জানলেই হবে, তোমরা আপাতত একটাই জানো। আমরা লুটিনাইজিং হরমোন রিলিজিং হরমোন যেটা আছে সেটা সম্পর্কে একটু জানবো। লেটিস ক্যালকারিফার যেটা আছে এটার অ্যাকচুয়ালি পিক ব্রিডিং সিজন হচ্ছে এপ্রিল থেকে আগস্ট। এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার অস্ট্রেলিয়ান সিবাস যেটা আছে সেটার জন্য। আর আমাদের সাবকন্টিনেন্টে আসলে যে সিবাসটা দেখা যায় এটা এটা মোটামুটি ব্রিড করে, এটার পিক সিজনটা হচ্ছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত। ইনডিউসড ব্রিডিং এর জন্য আমরা যে ব্রুড ফিশ গুলো কালেক্ট করব এটা আমরা সরাসরি নেচার থেকে কালেক্ট করতে পারি, অথবা আমাদের এক্সিস্টিং যে ব্রুড আছে কালচার সিস্টেমের মধ্যে সেই ব্রুড থেকেও কিন্তু আসলে সেই সেই স্টক থেকেও কিন্তু আমরা ব্রুড সিলেক্ট করতে পারি। মোটামুটি আমরা জানি যে একটা সিবাস সাধারণত 3 থেকে 5 বছর বয়স পর্যন্ত সময় লাগে, মোটামুটি 3 বছরের মধ্যেই তারা সেক্সুয়ালি ম্যাচিউর হয়ে যায়। মেলরা সাধারণত একটু তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যায়, এরা দেখা যায় যে 2 বছরের মধ্যে সেক্সুয়ালি ম্যাচিউর হয়ে যায়। তো 3 বছরের একটা ফিমেল এবং সাধারণত 2 বছরের একটা মেল ব্যবহার করে মোটামুটি আমরা আর্টিফিশিয়াল ইনডিউসড স্পনিং যেটা আছে সেটা আমরা করতে পারি। এটার জন্য আমাদের ইনডিউসড স্পনিং একটা ট্যাঙ্ক দরকার, কংক্রিট ট্যাঙ্ক, মোটামুটি 150 টন ওয়াটার ক্যাপাসিটি আছে, এ ধরনের ট্যাঙ্ক ব্যবহার করতে পারি, এবং স্যালিনিটি শুড বি 28 থেকে 32 ppT। তোমাদের যখন লাইফ সাইকেল পড়ানো হয়েছে তখন তোমরা জানো যে সিবাস সাধারণত মাইগ্রেট করে ডাউন স্ট্রিমের দিকে, দ্যাট মিনস ওশিয়ানের দিকে, যেখানে সাধারণত স্যালিনিটি থাকে 28 থেকে 32 ppT। তো এই জন্য আর্টিফিশিয়ালি যখন আমরা ব্রিড করব বা ইনডিউসড হরমোন ব্যবহার করব তখনও এদের স্যালিনিটি দরকার হবে 28 থেকে 32 ppT।
সাধারণত ইনডিউস ব্রিডিং করার সময় তোমরা কার্পের ক্ষেত্রে দেখে থাকবা যে বড় তোমার হ্যাচিং ট্যাঙ্ক যেটা আছে, ব্রিডিং ট্যাঙ্ক আছে, সেই ব্রিডিং ট্যাঙ্কের মধ্যে মাছগুলোকে রাখা হয়। এখানেও ঠিক সেভাবেই হ্যাচিং করানো হয়। 10 থেকে 12 জোড়া মেল এবং ফিমেল মিলে 10 থেকে 12 জোড়া মেল এবং ফিমেল সেখানে রাখা হয়। আর ইনডিউসিং হরমোন যেটা আছে এটা ইনজেক্ট করা হয় হচ্ছে পেক্টোরাল ফিনের বেজে। অনেক সময় দেখা যায় যে কর্ডাল ফিনের বেজে অনেক সময় ইনজেক্ট করা হয়, তবে সব থেকে বেশি পরিমাণে এটা করা হয় হচ্ছে পেক্টোরাল ফিনের বেজে ইনজেক্ট করা হয়। যে ডোজ আছে সেই ডোজ অনুযায়ী তোমাদেরকে বললাম যে লুটিনাইজিং হরমোন, রিলিজিং হরমোন যেটা আছে সেটা সম্পর্কে আমরা জানবো। এটার জন্য একটা ডোজই যথেষ্ট মেল এবং ফিমেলের ক্ষেত্রে। মেলকে সাধারণত 60 থেকে 70 মাইক্রোগ্রাম পার কেজি প্রতি কেজি, ফিমেলের জন্য 60 থেকে 70 গ্রাম। এখন মাছের ওয়েট করে নিয়ে তারপর যত ওয়েট হবে সেই অনুযায়ী 60 থেকে 70 মাইক্রোগ্রাম ফিমেলের জন্য, এবং তার অর্ধেক হচ্ছে মেলের জন্য 30 থেকে 35 মাইক্রোগ্রাম বডি ওয়েট, মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট অনুযায়ী এই ডোজে তাদেরকে ইনজেক্ট করতে হয়। এবং ইনজেক্ট করার দেখা যায় 35 থেকে সাধারণত 36 ঘন্টা পরে স্পনিং ঘটে। স্পনিং এর পরে যেহেতু স্পনিং ট্যাঙ্কে আসলে এদের হ্যাচিংটা করানো হয় বা স্পনিং করানো হয়, মেল এগ রিলিজ করে এবং ফিমেল সেটাকে ফার্টিলাইজ করে, তারপর ডিমগুলো কিন্তু সেই হ্যাচিং ট্যাঙ্কের ভিতরে ভাসতে থাকে। আমরা বেশ কিছু টেকনিক ফলো করে এই যে এগগুলো যে ট্যাঙ্কের মধ্যে আছে সেই এগগুলো কিন্তু কালেক্ট করতে পারি। ফর এক্সাম্পল যেমন বেশ কয়েকটা মেথড আছে। একটা মেথড হচ্ছে ওভারফ্লো মেথড, অর্থাৎ যে ট্যাঙ্কের মধ্যে মাছগুলো তোমার এগ রিলিজ করছে এই ট্যাঙ্কটাতে ওয়াটার ফ্লো আরো বাড়ায় দেওয়া হয়। তখন দেখা যায় কি যে এই উপরের দিকের পানিগুলো একটা নির্দিষ্ট আউটলেটের মাধ্যমে বের হয়ে যেতে শুরু করে যদি ওয়াটার ফ্লো বাড়ানো হয় বা ওয়াটার লেভেল বাড়ানো হয়। তো এই আউটলেটের মধ্য দিয়ে যখন পানিগুলো বের হয়ে যায় তখন সাথে সাথে ডিমটাও বের হতে শুরু করে, এবং তখন খুব স্মল মেশ সাইজের বা প্ল্যাঙ্কটন নেট আমরা যে রকমের ব্যবহার করি ঠিক এই রকমের স্মল মেশ সাইজের নেট ব্যবহার করে এই ডিমগুলোকে কালেক্ট করে নেওয়া হয়। এটা হচ্ছে একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে স্কুপিং মেথড, অর্থাৎ ওই স্মল মেশ সাইজের নেট ব্যবহার করে একটা স্কুপ নেট বা হ্যান্ড নেট তৈরি করা হয়। সেই হ্যান্ড নেট দিয়ে ধীরে ধীরে তোমার পানি থেকে ডিমগুলো কালেক্ট করে নেওয়া হয়। এটা হচ্ছে সেকেন্ড মেথড, স্কুপিং। আর থার্ড মেথডটা হচ্ছে সাইফনিং। তোমরা সাইফনিং টেকনিকটা সম্পর্কে জানো বা সাইফনিং কখনো করতে দেখছো? স্যার আপনি বলছিলেন। স্যার ওই একটা পাইপের এক মাথা ট্যাঙ্কের ভেতরে দিয়ে আরেক মাথা তোমার হচ্ছে বাইরের দিকে, আমরা যদি পানিটা একটু টেনে নিই, মুখ দিয়েও অনেক সময় টেনে নেওয়া যায় বা পাইপটা এমনিতে ভর্তি করে, বিভিন্ন টেকনিক আছে সাইফনিং করা যায়। তো এই সাইফনিং করলে সাইফনিং এর মাধ্যমে ট্যাঙ্কের নিচের দিক থেকে বা ট্যাঙ্কের বিভিন্ন অবস্থানে যে ডিমগুলো আছে সেই ডিমগুলোকে কালেক্ট করে নেওয়া যায় এভাবে। আর যদি ব্রুট ফিশ ইনজেকশনের পরেও যদি নরমালি তোমার হচ্ছে স্পন না করে বা নরমালি যদি স্পনিং না হয় তাহলে তখন করা হয় হচ্ছে স্ট্রাইপিং, অর্থাৎ মাছের পেটে চাপ প্রয়োগ করে ডিমটা বের করে নিয়ে আসা হয়, যেমনটা করা হয় হচ্ছে আর্টিফিশিয়াল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে। তখন করা হয় হচ্ছে আর্টিফিশিয়াল ফার্টিলাইজেশন। এটাই হচ্ছে মোটামুটি ইনডিউসিং টেকনিক। কিভাবে করা হয়, কি কি কন্ডিশন গুলো দরকার, কত স্যালিনিটি দরকার, কি পরিমাণ ওয়াটার লেভেল দরকার, কি পরিমাণ ওয়াটার ভলিউম দরকার, তারপরে কি হরমোন ব্যবহার করা হয়, কত ডোজে হরমোন ব্যবহার করা হয়, কতক্ষণ পর হ্যাচিং করে, এরকম বেসিক কিছু ইনফরমেশন আছে। এই জিনিসগুলো তোমরা একটু জেনে নিবা। দেন আসতেছে হচ্ছে লার্ভাল রিয়ারিং। লার্ভাল রিয়ারিং থেকে আসলে আমাদের কালচারের মেইন অংশটা শুরু হয়। আর ইনডিউস ব্রিডিং যেটা আছে এটা তো আসলে হ্যাচারিতে করা হয়, তোমাদেরকে জাস্ট পদ্ধতিটা জানানোর জন্য বা কিভাবে এটা করা হয় সেটা। এই যে আমরা এগ গুলো কালেক্ট করলাম যে কোনো তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে, এই এগ গুলোকে তারপরে ট্রান্সফার করা হয় হচ্ছে ইনকিউবেশন ট্যাঙ্কের মধ্যে। ইনকিউবেশন ট্যাঙ্ক তোমরা তোমাদের কি হ্যাচারি ভিজিট হয়েছে এখন পর্যন্ত কোথাও? না স্যার। হ্যাচারি ভিজিট হয়নি না না? স্যার। হয়তো সামনে কোথাও হ্যাচারি ভিজিট করবা, তখন এই যে হ্যাচিং ট্যাঙ্ক, ইনকিউবেশন ট্যাঙ্ক এই জিনিসগুলো দেখতে পারবা। ইনফ্যাক্ট আমাদের ফ্যাকাল্টিতেও একটা আসলে হ্যাচারি তৈরি করা হয়েছে, বাট এটার কিছু টেকনিক্যাল ফল্ট থাকার কারণে আমরা এটা ওপেন করতে পারতেছি না। খুব তাড়াতাড়ি যদি এটা ওপেন হয়ে যায় তখন ইনশাআল্লাহ আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফ্যাকাল্টিতেই আমরা এই সিস্টেম গুলো দেখাইতে পারবো। তো 50 লিটার ক্যাপাসিটির ছোট ছোট তোমার সার্কুলার শেপ তোমার হ্যাচিং ট্যাঙ্ক থাকে বা হ্যাচিং জার এগুলোকে বলে। এটা সিমেন্টেড হইতে পারে বা ফাইবার গ্লাসের তৈরি হইতে পারে।
তো এই জারগুলোর মধ্যে তোমার এই হ্যাচিং এর জন্য এই কালেক্টেড এগ গুলো দিয়ে দেওয়া হয়। তো মোটামুটি একটা হ্যাচিং জারে 50,000 থেকে 1 লাখ পর্যন্ত ডিম তোমার হ্যাচ করা যায়। এবং এই হ্যাচিং জারগুলোতে হয় কি কন্টিনিউয়াস তোমার ওয়াটার ফ্লো থাকে, নিচ থেকে ওয়াটার ফ্লো তৈরি করা হয় এবং ডিমগুলো কন্টিনিউয়াস একটা মুভমেন্টের মধ্যে থাকে। তাছাড়া এটার কারণ হচ্ছে যে ডিমগুলোতে কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই দরকার হয়। আমরা যদি এই কন্টিনিউয়াস ওয়াটার ফ্লোটা তৈরি না করা হয় এবং ডিমগুলো যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই না পায় তাহলে ডিমগুলো কিন্তু আর হ্যাচ করবে না, তখন হ্যাচিং রেট কমে যায় এজন্য। আর অনেক সময় দেখা যায় কি যে হ্যাচারিতে ডিম হ্যাচ করার সময় হ্যাচ করতে দিলেই তখন দেখা যায় এগুলোতে ফাঙ্গাল ইনফেকশনটা অনেক বেশি পরিমাণে হয়। তো এই ফাঙ্গাল ইনফেকশনটা যেন আমরা প্রোটেক্ট করতে পারি সেটার জন্য 5 ppm অ্যাক্রিফ্লেভিন যেটা আছে এটা একটা কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট করা হয় এই 5 ppm অ্যাক্রিফ্লেভিনের মধ্যে, এবং পরবর্তীতে আবার সল্ট ওয়াটার দিয়ে রিনসিং করে খুব তাড়াতাড়ি এই কেমিক্যাল গুলো সেখান থেকে রিমুভ করা হয় এবং তারপর হ্যাচিং ট্যাঙ্কে দেওয়া হয়। বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে সিবাসের লার্ভাল হ্যাচিং এর সব থেকে বেস্ট হ্যাচিং পাওয়া যায় হচ্ছে 20 থেকে 30 পিপিটি স্যালিনিটিতে। এই কারণে আমাদের হ্যাচিং জারগুলোতেও স্যালিনিটি থাকবে 20 থেকে 30 পিপিটি। আর ডিম থেকে হ্যাচ হয়ে লার্ভা বের হইতে সময় লাগে অ্যারাউন্ড 17 থেকে 18 ঘন্টা সময়, এবং টেম্পারেচার রাখতে হবে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো, এই 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 20 থেকে 30 পিপিটি স্যালিনিটি, এই কন্ডিশনে হ্যাচিং রেটটা সব থেকে বেশি পরিমাণে হয়, অর্থাৎ সব থেকে বেশি পরিমাণ ডিম ফুটে বাচ্চা বের হয়। তো যখন ডিমগুলো হ্যাচ করে যায় এবং হ্যাচিং এর পরে তোমরা ন্যাচারাল কন্ডিশনে এদের লাইফ সাইকেলে গিয়ে পড়ছো যে হ্যাচিং করার পরে এই হ্যাচলিং গুলো ধীরে ধীরে ড্রিফট করতে করতে আবার ডাউন স্ট্রিমের দিকে আসে, দ্যাট মিনস রিভারের দিকে, রিভার মাউথ গুলো যেখানে, ইস্চুয়ারি গুলো যেখানে, সেখানে আসতে থাকে। তো এই জায়গাগুলোতে ন্যাচারাল কন্ডিশনে এদের স্যালিনিটি থাকে কিন্তু 20 পিপিটি। তো ঠিক আমরাও সেটাই করব আর্টিফিশিয়ালি, যখন আমরা সিড প্রডিউস করব তখন যখন লার্ভা তৈরি হয়ে যাবে, অর্থাৎ ডিমগুলো হ্যাচ করে লার্ভা তৈরি হবে, হ্যাচলিং তৈরি হবে, তখন সেগুলোকে আবার 20 পিপিটি স্যালিনিটিতে ট্রান্সফার করতে হবে। তোমরা কি বুঝতে পারতেছো ধাপগুলো? আমরা প্রথমে ডিমগুলো কালেক্ট করলাম, ডিমগুলো কালেক্ট করে হ্যাচিং জারের মধ্যে দিলাম, তাই না? হ্যাচিং জারে দেওয়ার আগে 5 ppm অ্যাক্রিফ্লেভিনে এই ডিমগুলোকে তোমার ডিসইনফেক্টেড করে নেওয়া হয় যেন কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স না থাকে। এবং হ্যাচিং সব থেকে বেটার হয় হচ্ছে 20 থেকে 30 পিপিটিতে এবং 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। 17 থেকে 18 ঘন্টা সময় লাগে এই ডিমগুলো ফুটে হ্যাচলিং বের হয়ে আসতে বা লার্ভা বের হয়ে আসতে। তারপরে যখন হ্যাচলিং বের হয়ে আসে তখন এগুলোকে 20 পিপিটি স্যালিনিটিতে আবার ট্রান্সফার করা হয়। শুরুর দিকে তোমরা জানো যে ইনিশিয়াল স্টেজে সাধারণত এদের ছোট যে হ্যাচলিং গুলো আছে এদের মুখ খোলে না বা মাউথ ওপেন হয় না, এরা এগ স্যাক থেকেই কিন্তু নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করতে থাকে। নরমালি 3 দিন পর্যন্ত সময় লাগে এদের মাউথ ওপেন হতে, অর্থাৎ বাইরের খাবার রিসিভ করার জন্য এদের 3 দিন সময় লাগে। 3 দিন পর্যন্ত এরা ইয়ক স্যাক থেকেই তোমার নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করতে থাকে। 3 দিন পরে এদেরকে ফার্স্ট ফিডিং করানো হয়, অর্থাৎ প্রথম খাবার দেওয়া হয় হচ্ছে 3 দিন পরে গিয়ে। আর্লি লার্ভাল স্টেজের দিকে এরা কি ধরনের থাকে তোমাদের মনে আছে? এরা কি খাবার খায় শুরুর দিকে? তোমাদের যে বায়োলজি পড়াইছিলাম মনে নাই? স্যার প্লাঙ্কটন খায়, প্লাঙ্কটিভোরাস। প্লাঙ্কটন প্ল্যাংটিভোরাস, এরা সাধারণত প্ল্যাংটিভোরাস হয় আর্লি লাইফ স্টেজের দিকে, এবং ধীরে ধীরে যখন আরেকটু বড় হয় তখন অমনিভোরাস, ফাইনালি এরা কার্নিভোরাস হয়ে যায়, তাই না? এটা কিন্তু ফিডিং হ্যাবিটে তোমাদেরকে পড়াইছিলাম, যাক যখন পড়বা আরো ডিটেলস তোমরা জানতে পারবা। তো এই কারণে যেহেতু এরা প্ল্যাংটিভোরাস আর্লি লাইফ স্টেজের দিকে, এদেরকে কিন্তু প্ল্যাংটন খাওয়ানো হয়। দেখো থার্ড ডেতে গিয়ে এই হ্যাসলিং গুলোকে রোটিফার এবং সাথে সামান্য পরিমাণে ক্লোরেলা এবং টেট্রাসেলমিস খাওয়ানো হয়। তো এভাবে 14 দিন পর্যন্ত ফিডিং চলতে থাকে। 14 দিন পর্যন্ত রোটিফার, ক্লোরেলা এবং টেট্রাসেলমিস এই হ্যাসলিং গুলোকে 14 দিন পর্যন্ত, এবং 8 ডে থেকে অর্থাৎ 8ম দিন থেকে সাথে আর্টেমিয়া অ্যাড করা হয়। আর্টেমিয়া তোমার এইভাবে 20 দিন পর্যন্ত খাবার দেয়া হয়। 16তম দিন থেকে আবার অ্যাড করা হয় হচ্ছে ড্যাফনিয়া এবং ময়না, হচ্ছে এইভাবে কন্টিনিউ চলতে থাকে 21 দিন পর্যন্ত। এবং 21 দিন পরে তোমার এই লার্ভাগুলো সাইজেও বড় হয় এবং এদের খাবার ডাইভার্সিটিও আরো অনেক বেড়ে যায়। পরবর্তীতে এই ফ্রাইগুলোকে তখন গিয়ে
তোমার মিন্সড ফিশ। মিন্সড ফিশ বুঝছো? মিন্সড ফিশ বলতে এই ফিশগুলোকে মাংসের যেমন কিমা তৈরি করা হয়, এই মাছেরও এরকম পেস্ট তৈরি করা হয়। আমাদের ট্র্যাশ ফিশ যেগুলো আছে, ট্র্যাশ ফিশ গুলো এরকম কিমা তৈরি করে দেওয়া হয়, এটাকে বলা হয় হচ্ছে মিন্সড ফিশ। মিন্স ফিশ যেহেতু পরবর্তীতে এরা অমনিফোরাস হয় এবং ধীরে ধীরে কার্নিফোরাসের দিকে, কার্নিফোর বিহেভিয়ারের দিকে মুভ করে, তাই এদেরকে মিন্স ফিশ খাওয়ানো হয় এবং পরবর্তীতে যখন আরো বড় হয়ে যায় তখন কিন্তু এদেরকে ট্র্যাশ ফিশ সাপ্লাই দেওয়া হয়। এটা হচ্ছে লার্ভাল রেয়ারিং। এভাবে 21 দিন পর্যন্ত লার্ভা রেয়ার করা হয়। তারপরে ফাইনালি তোমার এই যে এই সার্কেলটা একটু দেখো, যে প্রথমে ব্রুড স্টক থেকে ফার্টিলাইজড এগ, এগ যখন ফার্টিলাইজড এগ হয়ে যখন লার্ভা হয়ে যায় তখন এই যে লাইফ ফিড সাপ্লাই দেওয়া হয়। লাইফ ফিড দ্যাট মিন্স বিভিন্ন রকমের মাইক্রো এলজি, এলজি দেওয়া হয়। তারপরে তোমার বিভিন্ন রকমের জুপ্ল্যাঙ্কটন খাওয়ানো হয়, যেমন রোটিফার, তারপরে হচ্ছে টেফনিয়া, ময়তা, এগুলো এদেরকে খাওয়ানো হয়। পরে ফ্রাই স্টেজ থেকে তারপরে মিন্সড ফিশ খাওয়ানো হয়। এভাবে তারা আর একটু বড় হয় এবং ফিঙ্গারলিংয়ে পরিণত হয়। ফিঙ্গারলিং অবস্থায় তখন এদেরকে তোমার স্টক করা হয় এবং ধীরে ধীরে এরা আবার হচ্ছে অ্যাডাল্টে গিয়ে পরিণত হয়, যেটা হইতে সাধারণত 2 থেকে 3 বছর পর্যন্ত সময় লাগে। এখন আমরা যে লেটিস ক্যালকেরিফার যেটা পড়তেছি এটা হচ্ছে এশিয়ান সিভাস। তোমাদেরকে বলছিলাম যে এশিয়ান সিভাস আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে বিভিন্ন রকম ভাবে কিন্তু এই কালচার সিস্টেমটা করা হয়, বা বিভিন্ন রকমের রেয়ারিং ফ্যাসিলিটিসে এই সিভাসকে কিন্তু কালচার করা হয়। সিভাসের কালচারের দুইটা মেইন প্রবলেম আছে, বুঝছো? দুইটা মেইন প্রবলেম, তার মধ্যে একটা হচ্ছে যে ডিপেন্ডেন্সি ওভার ট্র্যাশ ফিশ, অর্থাৎ এদের তোমার বড় হওয়ার জন্য বা এদের বৃদ্ধির জন্য বা এদের খাবার হিসেবে আমরা অনেক মাছে, যেমন হচ্ছে তোমার বিভিন্ন রকম মাছের ক্ষেত্রে বিভিন্ন রকম খাবার ব্যবহার করি, কিন্তু সিবাস কালচারের ক্ষেত্রে এরা যেহেতু বেশিরভাগই হচ্ছে একটু বড় হয়ে যাওয়ার পরে অমনিভোর এবং কার্নিভোর বিহেভিয়ার, এদের ফিডিং বিহেভিয়ার থাকে, তাই এদেরকে সরাসরি ট্র্যাশ ফিশ খাবার দিতে হয়। অর্থাৎ কম দামের যে মাছগুলো আছে বাজার থেকে কিনে নিয়ে এসে এগুলো ছোট ছোট করে চপিং করে তারপর এগুলোকে মাছকে খাওয়ানো হয়। তার মানে বুঝতেই পারতেছো যে এই স্পিসিস কালচারের কস্ট অনেক বেশি, ফিডিং কস্টটা অনেক বেশি, কারণ এদেরকে সরাসরি তোমার মাছ খাওয়াইতে হচ্ছে। আর সেকেন্ড আরেকটা প্রবলেম হচ্ছে কি ক্যানিবালিজম। এদের যদি ছোট বড় বা বিভিন্ন সাইজ ভেরিয়েশন থেকে থাকে তাহলে দেখা যায় বড় সাইজের যে সিবাস গুলো আছে সেই সিবাস গুলো কিন্তু ছোট সাইজের মাছগুলোকে খেয়ে ফেলে। ক্যানিবালিজম টার্মটার সাথে পরিচয় আছে তোমাদের? জি স্যার। জি স্যার। এদের মধ্যে ক্যানিবালিজম দেখা যায়, বুঝছো? সিবাস কালচারের ক্ষেত্রে মেইন প্রবলেম হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে ক্যানিবালিজম আর সেকেন্ড ওয়ান হচ্ছে ডিপেন্ডেন্সি ওভার ট্র্যাশ ফিশ। সিবাস মার্কেটেবল করার জন্য এটা আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন রকম সাইজ আছে, যেমন কিছু কিছু এলাকায় অনেক বড় মার্কেটেবল সাইজ অনেক বড়, আবার কিছু কিছু এলাকায় মার্কেটেবল সাইজ সাধারণত একটু ছোট হয়। যেমন দেখো যে মালয়েশিয়া, হংকং, থাইল্যান্ড এগুলোতে নরমালি সিবাসের মার্কেটেবল সাইজ হচ্ছে 700 থেকে 1200 গ্রাম, অর্থাৎ প্রায় হাফ কেজি থেকে প্রায় 1.5 কেজি পর্যন্ত। আবার ফিলিপাইনের দিকে এদের মার্কেটেবল সাইজটা কিন্তু আরেকটু ছোট, 300 থেকে 400 গ্রামের মধ্যে হলেই এরা হারভেস্ট করে ফেলে এবং মার্কেটেড করে ফেলে। তো নরমালি এটা ডিপেন্ড করে যে এই মার্কেটেবল সাইজের উপর ডিপেন্ড করে ফিলিপাইনে দেখা যায় কালচার পিরিয়ডটা একটু শর্ট, সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যেই এরা 300 গ্রাম থেকে 400 গ্রাম হয়ে থাকে। আর যদি আরেকটু লার্জ সাইজের ফিশ আমরা মার্কেটেড করতে চাই তাহলে আরেকটু সময় অপেক্ষা করতে হবে, 8 থেকে 12 মাস পর্যন্ত। আমরা জানি এদের গ্রোথ যে 8 থেকে 12 মাসের মধ্যেই মোটামুটি এরা 1 থেকে 1.5 কেজি হয়ে যায়। এখন কত রকমের কালচার সিস্টেম আছে সেগুলো দেখো। বিভিন্ন রকমের কালচার সিস্টেম আছে। কালচার টেকনিক এক হচ্ছে যে কালচার ইন শ্রিম্প পন্ড। এদেরকে সিবাস অনেক সময় শ্রিম্প পন্ডে কালচার করা হয়, যে পন্ড গুলোতে তোমার শ্রিম্প, প্রন এগুলো কালচার করা হয়। এই শ্রিম্প প্রন যখন হারভেস্ট করে নেওয়া হয়, হারভেস্ট করে নেওয়ার পরে সেইখানে শর্ট পিরিয়ডের জন্য পরবর্তী শ্রিম্প প্রনের সাইকেল স্টার্ট হওয়ার আগে পর্যন্ত সিবাস কালচার করা হয়। তো এখানে প্রত্যেকটা কালচার সিস্টেমে এখানে বেসিক ইনফরমেশন গুলো দেয়া আছে, বুঝছো? যে কি সাইজের ফ্রাই স্টকিং করা হয়, তারপরে কত পরিমাণ স্টকিং করা হয়, কি ধরনের খাবার দেয়া হয়। তোমরা মোটামুটি এই বিভিন্ন কালচার সিস্টেম গুলোর এই বেসিক তথ্যগুলো জানবা বা বেসিক তথ্যগুলো পড়বা।
দেখো শ্রিম পন্ডে সাধারণত 1 থেকে 2 সেন্টিমিটার সাইজের যে ফ্রাই গুলো আছে এগুলো রিলিজ করা হয় প্রতি হেক্টরে 10,000। হ্যাঁ, আর এই শ্রিম পন্ডে কালচারের যে টেকনিকটা, এটা মোটামুটি অনেকটা এক্সটেন্সিভ ফার্মিং সিস্টেমের মতো। এখানে তোমার কোনো সাপ্লিমেন্টার ফিড বা কোনো বাইরে থেকে কোনো খাবার দেয়া হয় না। সাধারণত শ্রিম্প হারভেস্ট করার পরে এই পুকুরের মধ্যে যে আহ, আহ, যে শ্রিম্প গুলো অথবা যে ন্যাচারাল ফিশ গুলো থেকে যায়, যেগুলো হারভেস্ট করা হয়নি, এই ধরনের খাবারগুলোই ওরা নর্মালি কিন্তু খেয়ে থাকে এবং বড় হয়। এটা কালচার পিরিয়ড খুবই শর্ট কালচার পিরিয়ড, এই যে 4 থেকে 6 মাস। তো একটা কালচার টেকনিক হচ্ছে শ্রিম্প পন্ড। সেকেন্ড আরেকটা হচ্ছে যে ব্র্যাকিশ ওয়াটার পন্ড। ব্র্যাকিশ ওয়াটার রিজিয়ন গুলোতে বিভিন্ন রকমের পন্ড থাকে, টাইডাল পন্ড যেগুলোকে আমরা বলি, অর্থাৎ ব্র্যাকিশ ওয়াটার, এটা এটা বিভিন্ন রকম ন্যাচারাল ডিপ্রেশনে এই ধরনের পন্ড গুলো তৈরি হয় বিভিন্ন রকম জায়গায়। ব্র্যাকিশ ওয়াটার যে আমাদের কোস্টাল রিজিয়নে যে ব্র্যাকিশ ওয়াটার পন্ড গুলো আছে, সেখানে 2 রকমের পন্ড আছে, একটা হচ্ছে স্মল পন্ড আর একটা হচ্ছে লার্জ সাইজের পন্ড। হচ্ছে স্মলার পন্ড গুলোতে দেখো, স্মলার পন্ড গুলোতে সাধারণত ছোট সাইজের তোমার ফিঙ্গারলিং গুলো স্টক করা হয় 10 থেকে 15 সেন্টিমিটার সাইজের। স্মলার পন্ড গুলোর আকৃতি সাধারণত হয়ে থাকে 800 থেকে 1600 মিটার স্কোয়ার। আর নর্মালি সব রকমের কালচার পন্ডেই এভারেজ ডেপথ হচ্ছে 1 মিটার। 5,000 থেকে 10,000 পর্যন্ত ফিঙ্গারলিং তোমার স্টক করা যায়। যদি তোমার ওয়াটার সার্কুলেশন সিস্টেম থাকে, ওয়াটার সার্কুলেশন সিস্টেম বা এয়ারেশন সিস্টেমের ব্যবস্থা করা যায়, বা ওয়াটার কন্ট্রোলিং ক্যাপাসিটি যদি সেখানে প্রেজেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্টকিং ডেনসিটিটা আসলে তোমার বেশি হয়ে থাকে, 10,000 পর্যন্ত মেইনটেইন করা যায়। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু স্টকিং ডেনসিটি হাফ হয়ে যায়, প্রায় 5,000 পর্যন্ত এরকম পর্যন্ত করা যায়। এখানে দেখো, যখন ফিঙ্গারলিং অবস্থায় 10 থেকে 15 সেন্টিমিটার সাইজের হয়ে যায়, তখন সাধারণত প্রতি 100টা ফিঙ্গারলিং এর জন্য 300 গ্রাম পর্যন্ত খাবার দিতে হয়। বুঝছো, 300 গ্রাম খাবার দিতে হয়। এগুলো কিন্তু সব হচ্ছে এই যে ট্র্যাশ ফিশ বা মিঞ্চ ফিশ। 100 ফিশের জন্য 300 গ্রাম খাবার। এইভাবে তোমার যে স্টক আছে 5,000 যদি হয়, তাহলে এই 5,000 100 গ্রামের 100টা মাছের জন্য যদি 300 গ্রাম হয়, তাহলে 5,000 এর জন্য কত হবে। এভাবে সাধারণত 6 মান্থ পর্যন্ত কালচার করা হয় স্মলার কালচার পন্ড। আর লার্জ কালচার পন্ড, কিছু কিছু কালচার পন্ড আছে যেগুলো সাধারণত সাইজে আরো অনেক বড় হয়ে থাকে, প্রায় 0.5 হেক্টরের কাছাকাছি সেগুলো, এবং ডেপথ হচ্ছে 1 থেকে 2 মিটার। এগুলোতে সাধারণত স্মলার কালচার পন্ডে যে পোনাগুলো তোমার রেয়ারিং করা হয়, সেগুলোই পরবর্তীতে ট্রান্সফার করে লার্জ কালচার পন্ডে নিয়ে আসা হয়। এটা হচ্ছে নর্মাল প্র্যাকটিস। আবার অনেক সময় সরাসরি তোমার লার্জ সাইজের যে ফিঙ্গারলিং বা বিগার ফিশ যেগুলো আছে 20 থেকে 30 সেন্টিমিটার সাইজের, সেগুলোকে সরাসরি স্টক করা হয়। এখানে দেখো 8 থেকে 10 মাসের জন্য তোমার এগুলোকে কালচার করা হয়। 8 থেকে 10 মাসেই মোটামুটি মার্কেটেবল সাইজ হয়ে যায়। এখানে খাবার আর একটু বেশি লাগে, 1.5 কেজি প্রতি 100টা মাছের জন্য। আরেকটা হচ্ছে যে সিবাসের আরেকটা খুব কমন প্র্যাকটিস যেটা আছে, কেস কালচার সিস্টেম। এই যে এটা দেখো, সিবাসের কেস কালচার। এটা যেমন নরমাল ব্র্যাকিশ ওয়াটার পন্ডেও করা হয় কেস কালচার, আবার অনেক সময় সিতেও করা হয়, সরাসরি সাগরের মধ্যেও কিন্তু সিবাসের কেস কালচারটা করা হয়। আমাদের দেশে যদিও এখনো সিবাসের কেস কালচার করা হয় না, আমাদের দেশে সিবাস কিন্তু পন্ড কালচারই এখন পর্যন্ত, শুরুর দিকে ছিল এক্সপেরিমেন্টাল বেসিসে, বাট এখন কমার্শিয়াল বেসিসেও কিছু কিছু জায়গায় সিবাসের কেস কালচার করা হচ্ছে। বিভিন্ন সাইজ এবং শেপের কেস থাকে, কোনোটা কেস থাকে অনেক বড়, কোনোটা কেস থাকে ছোট, এভাবে এটা ডিপেন্ড করে যে কত বড় ফার্ম সেটার উপরে। মেশ সাইজ দেখো 5 to 7 সেন্টিমিটার, সাধারণত 15 থেকে 25 সেন্টিমিটার সাইজের যে বড় সাইজ, একটু বড় সাইজ লার্জ সাইজের যে ফিশ গুলো আছে, সেগুলো এখানে স্টকিং করা হয়। আর কালচার টেকনিকটা মোটামুটি একই রকম, শুধু এখানে রেয়ারিং ফ্যাসিলিটিসটা ডিফারেন্ট। একটা হচ্ছে পুকুরে, আর এখানে সরাসরি কেজে কালচার করা হয়। কেজের ক্ষেত্রে স্টকিং ডেনসিটিটা একটু ডিফারেন্ট। দেখো 10 থেকে 15 ফিশ পার মিটার কিউব, প্রতি মিটার কিউবে 10 থেকে 15টা করে ফিশ রিলিজ করা হয়। সিঙ্গাপুরে সাধারণত এই ধরনের ইন্টেন্সিভ ফার্মিংটা সব থেকে বেশি প্রচলিত। আর একটা ইন্টারেস্টিং কালচার টেকনিক আছে, এটা হচ্ছে পলিকালচার সিস্টেম। পলিকালচার সিস্টেমটা ইন্টারেস্টিং কেন বললাম, যে এখানে যেটা করা হয় যে সিবাসকে কালচার করা হয় হচ্ছে তেলাপিয়ার সাথে। হ্যাঁ, তেলাপিয়ার সাথে কালচার করা হয়। আমরা জানি তেলাপিয়া কিন্তু হচ্ছে প্রলিফিক ব্রিডার, তাই না?
তেলাপিয়া খুব তাড়াতাড়ি ব্রিড করে। তুমি যদি পুকুরে কিছু তেলাপিয়া মাছ ছেড়ে দাও, দেখবা ওইটা কিছুদিন পর তোমার পুরো পুকুর ভরায় ফেলছে। আর সিবাস কালচারের জন্য প্রচুর পরিমাণে এই যে তোমার ফিশ দরকার হয়, ফিশ প্রোটিন, যেটা ফিশ প্রোটিন, এই প্রোটিনটার দরকার হয় সিবাস কালচার করার জন্য। সেই জন্য করা হয় কি, যে পুকুরে যখন সিবাস ছাড়া হবে তার 1 মাস আগে তোমার পুকুরে তেলাপিয়া স্টক করা হয়। 1:1 মেল এবং ফিমেল রেশিওতে তেলাপিয়া স্টক করা হয়। তেলাপিয়া স্টক করার ফলে দেখা যায় কি, যে তুমি যখন সিবাস ছাড়বা, সিবাস 1 মাস পরে যখন সিবাস ছাড়বা, সিবাস ছাড়ার পরে তখন অলরেডি দেখা যাবে যে সেখানে ন্যাচারাল খাবার সেখানে প্রেজেন্ট আছে। ন্যাচারাল খাবারটা হচ্ছে কি, তেলাপিয়া। তেলাপিয়াটা এখানে আসলে তোমার উম, উম, মানে এটা কিন্তু প্রোডাকশনের জন্য না, তেলাপিয়াটা অ্যাকচুয়ালি পলিকালচার সিস্টেমে সিবাসের সাথে কালচার করা হয় টু ফিড সিবাস। মানে তেলাপিয়াকেই আসলে সিবাসের খাবার হিসেবে এখানে ব্যবহার করা হয়, বুঝছো? এইটা এইটা এক ধরনের কালচার টেকনিক যেটা অনেক সময় ফলো করা হয়। তো দেখো এখানে আমরা বেশ কয়েকটা কালচার টেকনিক করলাম। একটা হচ্ছে কালচার ইন শ্রিম্প পন্ড, কালচার ইন তোমার ব্র্যাকিশ ওয়াটার পন্ড। ব্র্যাকিশ ওয়াটার পন্ড, দুই ধরনের ব্র্যাকিশ ওয়াটার পন্ড আছে, স্মলার ব্র্যাকিশ ওয়াটার পন্ড, লার্জ ব্র্যাকিশ ওয়াটার পন্ড। সিবাসের আরেকটা পপুলার কালচার টেকনিক হচ্ছে কালচার অফ সিবাস ইন নেট কেজেস, অর্থাৎ কেস কালচার সিস্টেমে। অ্যান্ড ফাইনালি পলিকালচার সিস্টেম। আমাদের সাউথ ইস্ট এশিয়াতে সাধারণত এই ধরনের 4টা কালচার সিস্টেমই দেখা যায়। আমাদের দেশে যেহেতু এখনো এই ধরনের কালচার সিস্টেম ডেভেলপ করেনি, এ কারণেই সিবাসের কালচার সিস্টেম তোমাদেরকে অন্যান্য কান্ট্রিগুলোতে, আমাদের সাবকন্টিনেন্টের আমাদের প্রতিবেশী অন্যান্য যে দেশগুলো আছে সেই জায়গাগুলোতে কিভাবে কালচার হয় সেইটার মোটামুটি তোমাদেরকে একটা আইডিয়া দেয়া, যে সিবাস কিভাবে কালচার করা যায়। তবে আমাদের দেশের জন্য সিবাস কিভাবে কালচার করা যেতে পারে, বা আমাদের এই এনভায়রনমেন্টের সাথে, আমাদের কালচার সিস্টেমের সাথে সিবাসকে কিভাবে পপুলারাইজ করা যায়, বা কত রকমের কালচার কি সিবাসের কালচারের, এটার মেথড কি হইতে পারে, কি ধরনের ম্যানুয়াল, এটা ধীরে ধীরে আসলে যখন কালচার টেকনিকটা যখন স্ট্যাবলিশ হইতে থাকবে, সিবাস কালচার নিয়ে যখন আরো অনেক বেশি গবেষণা হবে, তখন হয়তো আমরা আমাদের নিজেদের একটা টেকনিক ডেভেলপ করে ফেলবো, যে আমরা আসলে সিবাস এভাবে কালচার করতে পারি। যেহেতু আমাদের এখন পর্যন্ত সিবাসের আসলে কমার্শিয়াল কালচার সেভাবে শুরু হয়নি, সেজন্য আমাদের স্পেসিফিক কোনো আসলে কালচার মেথড নাই। যার কারণেই কিন্তু তোমাদেরকে এই আমাদের সাবকন্টিনেন্টে কত রকমের কালচার করানো হয় সেই টেকনিকগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করায় দেয়া। এখন প্রসপেক্টস অফ সিবাস কালচার ইন বাংলাদেশ, এই জিনিসটা আসলে আমার সরাসরি তোমাদের শীটে নাই, কিন্তু আমার মনে হয় আমরা যতটুকু আলোচনা করছি না, এই আলোচনাটা থেকে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সিবাস কালচারের আসলে বাংলাদেশের সিবাস কালচারের প্রসপেক্টটা কি, তোমরা এটাকে কিভাবে এক্সপ্লেইন করতে পারো আমাকে একটু বলো তো। তোমরা তো জানলা যে সিবাসের বিভিন্ন রকম বৈশিষ্ট্য সম্পর্কে জানলা। ফর এক্সাম্পল আমি যদি একটা বলি যে সিবাস হচ্ছে একটা ইউভিহালাইন স্পিসিস, অর্থাৎ এটা ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার, মেরিন ওয়াটার সব রকম কালচার এনভায়রনমেন্টে এদের কালচার করা যেতে পারে। তার মানে ডেফিনেটলি এটা খুব প্রসপেক্টিভ একটা তোমার অ্যাকোয়াকালচার ক্যান্ডিডেট, যেটাকে আমরা ফ্রেশ ওয়াটারেও কালচার করতে পারবো, ব্র্যাকিশ ওয়াটার এবং মেরিন ওয়াটার এনভায়রনমেন্ট যেটা আছে। ফ্রেশ ওয়াটারে তো আমরা ফ্রেশ ওয়াটার স্পিসিস কালচার করি, সাথে যদি সিবাস কালচার করা যেতে পারে এটার প্রোডাকশনে একটা ভূমিকা থাকতে পারে। আবার আমাদের কোস্টাল রিজিয়ন, এটা তো আমরা সাধারণত সেভাবে আমাদের কোস্টাল রিজিয়নটাকে আমরা সেভাবে ব্যবহার করতে পারি না, তাহলে কোস্টাল এনভায়রনমেন্টটাকে আমরা ফিনফিশ কালচারের জন্য ব্যবহার করতে পারি, তাই না? তো এইভাবে একটু আর আর কি কি প্রসপেক্টের জায়গাগুলো আছে, তোমরা তোমরা যে কোনো একজন একটু বলো তো, যে সিবাসের প্রসপেক্টটা তোমরা কিভাবে দেখো। একটু ট্রাই করো। স্যার হাই ফেকান্ডিটি রেট, এটার জন্য সিবাসের চাষ করা যেতে পারে। তারপর হচ্ছে পোনা অ্যাভেলেবেল অনেক। পোনা অ্যাভেলেবেল, ফিকান্ডিটি রেট যেহেতু হাই, এটা হ্যাঁ বলো। স্যার হাই মার্কেট ভ্যালু। আচ্ছা, একটু একটু গুছায় বলো তো। যেমন তোমাদেরকে যদি লিখতে বলা হয় যে প্রসপেক্ট অফ সিবাস কালচার ইন বাংলাদেশ, বা তোমাদের একজনকে জিজ্ঞেস করলাম যে আসলে সিবাসের বাংলাদেশের সিবাস কালচারের প্রসপেক্টটা কি, তখন সেটাকে তুমি কিভাবে বলবা, এটাকে কিভাবে এক্সপ্লেইন করবা, গুছায় বলবা কিভাবে?
বলো, কেউ একটু চেষ্টা করো। স্যার আমাদের এখানে স্যার মানে মেরিন রিসোর্সটা, আমার স্লাইডটা একটু দেখো, আমার স্লাইডটা থেকেও একটু হেল্প নিতে পারবো। তার হচ্ছে আমাদের মেরিন যে আমাদের মেরিন যে রিসোর্সটা এটা আমরা মানে ইউজ করতে পারি। আমরা আমাদের কোস্টাল রিজিয়নটাকে সবচেয়ে ভালো মানে ইউজ করতে পারি এই ইয়েতে, সিবাস দিয়ে। আর আরো একটা বিষয় আমার কাছে মনে হয় যে আমাদের এখানে মানে যে কি আমার তেলাপিয়া মাছ অনেক বেশি পাওয়া যায়। তো ওই যে লাস্টে বললেন যে পলিকালচার, সম্ভবত পলিকালচারের মাধ্যমে কম খরচে সিবাস কালচার করা যাইতে পারে হয়তো, কারণ তেলাপিয়া মাছটা আমাদের এখানে অ্যাভেলেবল। আচ্ছা, এটা একটা আচ্ছা দেখো, আমি যদি তোমাদেরকে একটু এটা এক্সপ্লেইন করতে যদি একটু হেল্প করে থাকি, আমাদের হিউজ কিন্তু মেরিন রিসোর্স আছে, বুঝছো। আমাদের আহ, যেমন তোমরা জানো কিনা যে কিছুদিন আগে মায়ানমার এবং ইন্ডিয়ার সাথে সমুদ্র বিজয়ের ফলে আমাদের মেরিন এরিয়া কিন্তু আরো অনেক বেড়ে গেছে, এবং বাংলাদেশের ল্যান্ড এরিয়া যতখানি ঠিক ততখানি এরিয়া কিন্তু সমুদ্রেও আমাদের জন্য আছে। কিন্তু এই হিউজ এরিয়া যেটা, সেটা কিন্তু এখনো আনএক্সপ্লোরড, অথবা এটা কিন্তু আনইউটিলাইজড, আমরা কিন্তু এটা সেভাবে ব্যবহার করতে পারি না। তো সিবাস যেহেতু একটা ইউরিহ্যালাইন স্পিসিস, এটাকে আমরা বোথ সব রকমের ওয়াটার এনভায়রনমেন্টে কিন্তু এটা কালচার করতে পারি। এটাকে যেমন ফ্রেশ ওয়াটারে কালচার করা যাবে, এটাকে ব্র্যাকিশ ওয়াটারেও কালচার করা যাবে, এবং এটাকে কোস্টাল এনভায়রনমেন্টেও কালচার করা যাবে। শুধু তাই না, যখন কালচার সিস্টেম তোমাদেরকে পড়াইলাম তখনও খেয়াল করছো যে সিবাসকে বিভিন্ন রকম রেয়ারিং ফ্যাসিলিটিসে কালচার করা যায়। এদেরকে যেমন কোস্টাল পন্ডে কালচার করা যায়, ঠিক তেমনি কেস কালচারের মাধ্যমে কিন্তু ওশিয়ানেও আমরা সিবাস কালচার করতে পারবো, বুঝছো। বা অন্য যে কোনো ব্র্যাকিশ ওয়াটার এনভায়রনমেন্টে আমরা কেস কালচারের মাধ্যমে সিবাসকে কালচার করা পসিবল। তারপরে যেহেতু এর ফিকান্ডিটি রেট অনেক বেশি, এটার সিড পেতে আমাদের কোনো অসুবিধা হবে না, এবং অলরেডি দেয়ার আর সাম হ্যাচারিজ এন্ড দে আর প্রোডিউসিং সিবাস সিড। তারপরে এই সিবাসের কিন্তু মার্কেট ডিমান্ড অনেক বেশি, মানুষ কিন্তু কোরাল মাছ খেতে অনেক পছন্দ করে, ইভেন দ্যাট ইজ এ ভেরি হাই ভ্যালুড স্পিসিস। এটার তোমার যেমন দেশে এটার ডিমান্ড আছে, মার্কেট প্রাইস আছে, ইভেন এটার ইন্টারন্যাশনাল মার্কেটও অনেক ভালো। তার মানে সিবাস আমরা যদি প্রোডাকশন শুরু করতে পারি, বোথ ইট হ্যাজ ডিমান্ড ইন আওয়ার ইন্টারনাল মার্কেট এন্ড ইন্টারন্যাশনাল মার্কেট, তাই না? ইভেন আমাদের যে ইনভায়রনমেন্ট সিবাস কালচারের জন্য ভেরি মাচ সুইটেবল। আমাদের যে ওয়াটার এনভায়রনমেন্ট বা জিওগ্রাফিক্যালি আমাদের পজিশন যেখানে, সেটা আমাদের কোস্টাল এনভায়রনমেন্ট থেকে শুরু করে ওয়াটার এনভায়রনমেন্ট সিবাস কালচারের জন্য খুবই সুইটেবল। এবং আমাদের দেশে লেবার চিপ, তাই না, খুব সস্তায় লেবার পাওয়া যায়। তারপরে বিভিন্ন রকম কালচার এনভায়রনমেন্টে এটাকে কালচার করা যাচ্ছে, এটার মার্কেট ডিমান্ড আছে। ইভেন তোমার এই মাছটার গ্রোথ রেট অনেক হাই, বিভিন্ন রকম ফিড এরা একসেপ্ট করতে পারে, এদেরকে খুব সহজেই আর্টিফিশিয়াল ফিডের সাথে হ্যাবিচুয়েটেড করানো যেতে পারে। তো এই সব কিছু বৈশিষ্ট্য মিলাই কিন্তু আসলে বলা হচ্ছে যে সিবাস ইজ এ ভেরি প্রসপেক্টাস স্পিসিস ফর বাংলাদেশ। এবং আমরা যদি আমাদের এক্সটেনশন ডিপার্টমেন্ট যেগুলো আছে, এবং আমরা সিবাস নিয়ে যদি এটার যদি কালচার টেকনিক ডেভেলপ করতে পারি, আমাদের এনভায়রনমেন্টের সাথে সুইটেবল এমন কোনো কালচার মেথড ডেভেলপ করতে পারি, এবং এই কালচার মেথড যদি আমরা ফার্মারদের পর্যন্ত এক্সটেনশন ডিপার্টমেন্টের মাধ্যমে পৌঁছায় দিতে পারি, তাহলে মানে সিবাস আমাদের ওয়ান অফ দি হাইয়েস্ট প্রডিউসিং স্পিসিস গুলোর মধ্যে একটা হওয়া কিন্তু পসিবল। কিন্তু এই সিবাস নিয়ে আসলে আমাদের অনেক কাজ করতে হবে, গবেষণা করতে হবে সেটার জন্য। যেমন সিড প্রোডাকশন টেকনিকটাকে এটা আরো মোর সুইটেবল করতে হবে, মোর ইজি করতে হবে, তাই না? তারপরে কালচার টেকনিক গুলো ডেভেলপ করে সেটা ফার্মারদের কাছে পৌঁছায় দিতে হবে। হ্যাঁ, এই কাজগুলো করতে পারলেই কিন্তু মোটামুটি সিবাসটাও আমাদের অ্যাকোয়াকালচার স্পিসিসের মধ্যে অ্যাকোয়াকালচার ক্যান্ডিডেট হিসেবে কিন্তু এটা নিজের অবস্থান তৈরি করে নিতে পারবে। এইরকম বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এবং আমাদের এক্সিস্টিং ফ্যাসিলিটিস গুলো যেগুলো আছে, সেইটা ব্যবহার করে সিবাসের বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করে মোটামুটি সুন্দর করে একটা পয়েন্ট তোমরা তৈরি করবা, যে কারণেই সিবাস আসলে খুব প্রসপেক্টাস কিন্তু একটা স্পিসিস আমাদের দেশে কালচারের জন্য। সিবাস কালচারের প্রবলেম গুলো তোমাদেরকে অলরেডি বলে দিলাম, যে ন্যাচারাল সিড আসলে সে পরিমাণে পাওয়া যায় না। আর্টিফিশিয়াল ব্রিডিং এ যদিও সাকসেস, বাট
অনেক সময় দেখা যায় যে আর্টিফিশিয়াল ব্রিডিংটা ফেল করে হ্যাচারিতে। তো এটা আরো স্মুথ হইতে হবে। আর্টিফিশিয়াল ব্রিডিং এ আমাদের আরো এক্সপার্টাইজ অর্জন করতে হবে। ক্যানিবালিজম এটা একটা প্রবলেম, ডিপেন্ডেন্সি ওভার ট্র্যাশ ফিশ এটা আর একটা প্রবলেম। হ্যাঁ, আর বাকি প্রবলেম গুলো মোটামুটি ইন জেনারেল, যেমন অ্যাবসেন্স অফ প্রপার ল্যান্ড লেজিসলেশন পলিসিস, এগুলো পলিসি লেভেলের কিছু প্রবলেম আছে। এই যে ল্যাক অফ এক্সটেনশন সাপোর্ট, আমাদের এক্সটেনশন ডিপার্টমেন্ট আসলে এটার এক্সটেনশন নিয়ে তেমন কোনো ধরনের কোনো কাজ হয় না। এগুলো হচ্ছে সিভাস কালচারের প্রবলেম গুলো। রিকমেন্ডেশন এটা আর দরকার নাই, মোটামুটি তোমরা সিভাস কালচারের প্রবলেম তাহলে এই জিনিসগুলোই পড়বা। আমি একটু আবার শুরু থেকে যদি আসি, আমাদের এখানে আমরা যেটা পড়ছি হচ্ছে সিবাস কেন, সিবাসের তোমার ক্যারেক্টারিস্টিক্স গুলো, সিবাসের বৈশিষ্ট্যগুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে সিবাসের বায়োলজি, লাইফ হিস্টোরি, কালচার সম্পর্কে জানার জন্য এগুলোও জানা একটু দরকার। লাইফ সাইকেলটা একটু জানতে হবে, বায়োলজি, এরা কি ধরনের খাবার খায়, ম্যাচুরিটি কখন হয়, ফিকান্ডিটি কেমন, বেসিক বৈশিষ্ট্যগুলো। তারপরে আর্টিফিশিয়াল ব্রিডিং, কত রকম ভাবে সিবাসের আর্টিফিশিয়াল ব্রিডিং করানো হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইনডিউসড স্পনিং টেকনিক। তারপরে লার্ভাল রেয়ারিং কিভাবে করতে হয়। তারপরে ফাইনালি আমাদের সাউথ ইস্ট এশিয়ায় কত রকমের কালচার টেকনিক ফলো করে সিবাস কালচার করা হচ্ছে সেগুলো, এগুলোর বেসিক ইনফরমেশন গুলো তোমরা জানবা, যে কোনটা কালচার ইউনিটের সাইজ কি রকম, কোন কালচার ইউনিটে কি সাইজের কত পরিমাণ পোনায় স্টক করা হচ্ছে, স্টকিং ডেনসিটি, স্টকিং সাইজ, এগুলো কতদিনের জন্য কালচার করা হয়, এবং কিভাবে খাবার দেয়া হয়, কি পরিমাণ খাবার দেয়া হয়, সেই জিনিসগুলো একটু জানতে হবে। আর ফাইনালি এই জিনিসগুলো তোমার বেসিক রাইটিং, এই জিনিসগুলো নিজেদের ফ্রি হ্যান্ড রাইটিং, তোমার টোটাল একটা আইডিয়া থেকে, তোমার টোটাল অবজারভেশন থেকে তুমি এই কোশ্চেনগুলোর আনসার দিবা। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের সিবাস কালচার সম্পর্কে। আমরা অলরেডি কালচার বিভিন্ন স্পিসিসের স্টার্ট করছি, ওয়ান বাই ওয়ান আমরা যতদূর কভার করতে পারি ততদূর আমরা স্পিসিস গুলোর কালচার পড়তে থাকবো এক এক করে। তো ঠিক আছে, এই চ্যাপ্টার নিয়ে, এই বিষয় নিয়ে আর কোনো কোশ্চিন আছে তোমাদের? আমার পরে আর একটা আবার ক্লাস আছে, তো তোমাদেরও মনে হয় ক্লাস আছে, আমি একটু আর্লি ছেড়ে দিব আজকে। স্যার পলি কালচারের ক্ষেত্রে স্যার মানে তেলাপিয়ার সাথে যখন কালচার করবো তখন স্যার আর্টিফিশিয়াল ফিডটা কি পরিমাণে দেবো? পলিকালচারের সাথে যখন করবা তখন আর্টিফিশিয়াল ফিড দিতে হবে না, বুঝছো? এটা নরমালি পলিকালচারের সাথে যখন তোমার বাইরে কালচার করা হয় তখন আর্টিফিশিয়াল ফিড আসলে প্রোভাইড করা হয় না, তেলাপিয়াটাই তখন হচ্ছে তোমার তাদের খাবার হিসেবে ব্যবহার করা হয়। প্রয়োজনে তুমি যেটা করতে পারো, তেলাপিয়ার স্টক বাড়াইতে পারো, বা তেলাপিয়া তুমি হচ্ছে রিলিজ করতে পারো, কিন্তু ওখানে তেলাপিয়াটাই মেইনলি খাবার হিসেবে ব্যবহার করা হয়। তোমাদের টোটাল স্টুডেন্ট কতজন? 57। 57? প্রত্যেকটা ক্লাসেই কেন জানি দেখি অ্যাটেন্ডেন্সের এই অবস্থা, অনেক পরিমাণ। তোমাদের 47, 48, 49, এর বেশি কখনোই আসে না। 47, 48, 49 শুরু থেকেই তাই দেখতেছি। ঠিক আছে, আর কিছু জানার আছে তোমাদের? আসলে হয়েছে কি জানো, এই এক একটা করে স্পিসিসের কালচার, মানে এত এই শর্ট সময়ের ভিতরে আমাদেরকে এত বড় সিলেবাস কভার করতে হয়। তোমাদের যেমন এখানে আমাদের পড়তে হবে হচ্ছে ফিন ফিশ পড়তে হবে এক দুইটা, যদি আমাদের সিলেবাসে প্রায় 3-4টা আছে, 3-4টা ফিন ফিশ পড়ানো যায় না। তারপরে তোমার মলাস্ক আছে, ক্রাস্টেশিয়ান আছে। মলাস্কের মধ্যে তোমার ওয়েস্টার, মুজেল, ক্ল্যাম, তিনটা তিনটা পড়ানো পসিবল হয় না। ওই দেখা যায় যে আমাদের যে কোনো একটা পড়াইতে হবে, বাট লাকিলি আমাদের মলাস গুলোর যে কালচার টেকনিক গুলো আছে মোটামুটি একই রকম, মানে একটা যদি তোমরা টাচ করে যাও তাহলে মোটামুটি বাকি অন্যান্য কালচার আইডিয়া গুলো পেয়ে যাবা। এই জন্য আমাদের শর্ট সময়ের ভিতরে শর্টলি যতটুকু কাভার করা পসিবল বা যতটুকু কাভার করা যায় ততটুকু আমাদের পড়তে হবে। তারপর আবার এগুলার বাইরে আবার সিউইড আছে, সিউইড কালচার সম্পর্কে তোমাদের পড়তে হবে। টার্ম সিস্টেম স্যার ঝামেলা, বেশি স্যার চাপ পড়বে।
দেখা যাক আমরা কতদূর পর্যন্ত আসলে কাভার করতে পারি। তবে আমরা চেষ্টা করব যে এমনভাবে আমাদের সিলেবাসটা কাভার করতে যেন তোমাদের কোথাও কোনো গ্যাপ না থেকে যায়। বুঝছো? এভাবেই ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের এই পুরোটুকু কাভার করতে। তো ঠিক আছে, তোমাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমি রেখে দেই, হ্যাঁ? ওকে ওকে, সবাই ভালো থেকো তাহলে। আসসালামু আলাইকুম স্যার। আমি সেশন ইন করে দিলাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।